কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন খুবই সাধারণ একটা সমস্যা, তাই না? আমরা অনেকেই এটাকে তেমন পাত্তা দিই না, এড়িয়ে যাই। কিন্তু জানেন কি, এই ছোট্ট অস্বস্তিটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে কিন্তু এটা বড়সড় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এর একেবারে গোড়া থেকে, মানে কারণ থেকে শুরু করে এর থেকে মুক্তির উপায় পর্যন্ত সবকিছু সহজ করে জেনে নিই। এই যে একটা অস্বস্তিকর অনুভূতি, এটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? আচ্ছা, চলুন তো এই সাধারণ লক্ষণগুলো দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। আর একটা ভালো খবর দিই, এই সমস্যাটা দেখতে যতটা সাধারণ, এর সমাধানও কিন্তু ততটাই সহজ হতে পারে, শুধু যদি আমরা সঠিক পথটা জানি। তো সবার আগে আমাদের জানতে হবে যে এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন জিনিসটা আসলে কি। কারণ যে কোনো সমস্যার সমাধান করতে গেলে প্রথম কাজই হলো সমস্যাটাকে ঠিকঠাক মতো চেনা, তাই না? একেবারে সহজ ভাষায় বলতে গেলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলো এমন একটা অবস্থা যখন পেট ঠিক মতো পরিষ্কার হয় না। মানে ডাক্তারদের ভাষায়, যদি সপ্তাহে 3 বারের কম বাথরুম হয় অথবা মল খুব শক্ত আর শুকনো হওয়ার কারণে ত্যাগ করতে খুব কষ্ট হয়, তখন সেই অবস্থাকেই কোষ্ঠকাঠিন্য বলা হয়। আর এর লক্ষণগুলোও কিন্তু আমাদের খুব চেনা। যেমন ধরুন, মলটা বেশ শক্ত আর শুকনো হয়ে যায়। এর ফলে পেটটা কেমন ফাঁপা ফাঁপা লাগে, একটা অস্বস্তি কাজ করে সারাক্ষণ। আর এই কারণে বাথরুম করার সময় ব্যথা হতে পারে, আর পরেও এমন একটা অনুভূতি হয় যে পেটটা যেন পুরোপুরি পরিষ্কারই হলো না। আর স্বাভাবিকভাবেই এই সব কিছুর প্রভাবে কিন্তু খিদেও কমে যেতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এমনটা হয় কেন? কী কারণে এই সমস্যাটা দেখা দেয়? চলুন এবারের পেছনের কারণগুলো একটু খুঁজে বের করা যাক। কারণগুলো কিন্তু অনেক কিছুর সাথেই জড়িত। দেখুন, শুরুটা হতে পারে আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা দিয়ে, যেমন খাবারে আঁশের অভাব, পানি কম খাওয়া, কিংবা তেমন কোনো শারীরিক পরিশ্রম না করা। আবার ধরুন, বাথরুমের বেগ আসলেও সেটা চেপে রাখার অভ্যাস, এটাও কিন্তু একটা বড় কারণ। এরপর আসে আমাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে আজকালকার দিনে অতিরিক্ত ফাস্ট ফুড বা প্রসেসড খাবার খাওয়া। এর বাইরেও কিন্তু কিছু কারণ আছে, যেমন গর্ভাবস্থা, অতিরিক্ত মানসিক চাপ বা কিছু ঔষধের সাইড এফেক্ট। এমনকি ডায়াবেটিস বা থাইরয়েডের মতো শারীরিক সমস্যার কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। আমরা অনেকেই কিন্তু এই সমস্যাটাকে তেমন একটা গুরুত্ব দিই না, তাই না? ভাবি, এ আর এমন কি। কিন্তু এটাকে দিনের পর দিন উপেক্ষা করার বিপদগুলো আমাদের জেনে রাখা উচিত। চলুন একবার দেখে নেওয়া যাক এই অবহেলার ফলে কি কি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। দেখুন, এই সমস্যাটা যখন দীর্ঘস্থায়ী হয়ে যায়, তখন ঝুঁকিগুলোও কিন্তু ধাপে ধাপে বাড়তে থাকে। একদম শুরুতে বাথরুমে অতিরিক্ত চাপ দেওয়ার ফলে পাইলস বা মলদারি ফিশার, মানে ক্ষতের মতো সমস্যা দেখা দেয়। এরপর যদি এটা আরও জটিল হয়, তাহলে ফিস্টুলার মতো ইনফেকশন হতে পারে। এমনকি রেকটাল প্রোল্যাপস, অর্থাৎ মলবার শরীরের বাইরে বেরিয়ে আসার মতো গুরুতর অবস্থাও তৈরি হতে পারে। এখানেই শেষ নয়, এটা অন্ত্রে প্রতিবন্ধকতা বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণও হতে পারে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, কিছু গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কোলন ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দিতে পারে। তবে এত সব ঝুঁকির কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কারণ আসার কথা হলো, এই সমস্যা থেকে বেরিয়ে আসার অনেক উপায় আছে। চলুন এখন আমরা এর বিভিন্ন সমাধান আর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলি। দেখুন, সমাধানের পথ মূলত দুই রকম। একদিকে আছে ডাক্তারের পরামর্শে নেওয়া চিকিৎসা, যেখানে বিভিন্ন ওষুধপত্র থাকে। এটা সাধারণত খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বা দ্রুত সমাধানের জন্য কাজে লাগে। আর অন্যদিকে আছে ঘরোয়া প্রতিকার। এটা হলো আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান। আর সবচেয়ে বড় কথা, এটা নিয়মিত ব্যবহারের জন্য একদম নিরাপদ। ডাক্তাররা সাধারণত কিছু পরিচিত ঔষধ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, যেমন ধরুন এসবগুলির ভুসি, ল্যাকটুলোজ সিরাপ অথবা বেছাকোডিল বা সেনার মতো কিছু ট্যাবলেট। কিন্তু এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, এই ধরনের যে কোনো ঔষধ কিন্তু সবসময় একজন ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত, নিজে থেকে একদমই নয়। তবে ঔষধের বাইরেও কিন্তু অনেক সহজ আর দারুণ কার্যকর ঘরোয়া উপায় আছে। যেমন সকালটা শুরু করতে পারেন খালি পেটে 1 গ্লাস হালকা গরম পানি দিয়ে। আপনার রোজকার খাবারে রাখতে পারেন কিশমিশ, ডুমুর বা ভেজানো কিশমিশের মতো জিনিস। অ্যালোভেরার রসও কিন্তু খুব ভালো কাজ করে। আর দই বা অন্যান্য প্রোবায়োটিক খাবার, এগুলো তো হজমের জন্য অসাধারণ।
এর সাথে যদি প্রতিদিন মাত্র ২০ থেকে ৩০ মিনিট হাঁটার অভ্যাস করে নিতে পারেন, তাহলে দেখবেন হজম প্রক্রিয়াটা একেবারে ম্যাজিকের মতো সচল থাকবে। আসলে কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে ভালো। তাই চলুন এমন কিছু স্বাস্থ্যকর অভ্যেসের কথা জেনে নিই যা এই সমস্যাটাকে শুরুতেই আমাদের থেকে দূরে রাখবে। আর প্রতিরোধের কথা বললে সবচেয়ে সহজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টা হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। হজম প্রক্রিয়াটাকে ঠিকঠাক রাখতে আর শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করাটা কিন্তু অপরিহার্য। ভাবুন তো, এটা কত ছোট্ট একটা অভ্যাস, কিন্তু এর প্রভাব যে কতটা বড় তা কল্পনার বাইরে। শুধু পানি নয়, এর সাথে আরও কিছু সহজ অভ্যাস যোগ করে নিলে কিন্তু অসাধারণ ফল পাওয়া যায়। যেমন নিজের খাবারের প্লেটে বেশি করে আঁশ বা ফাইবারযুক্ত শাকসবজি আর ফল রাখুন, আর চেষ্টা করুন ফাস্ট ফুড আর প্রসেসড খাবার থেকে একটু দূরে থাকতে। প্রতিদিন বাথরুমের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিলে খুব ভালো হয়। আর হ্যাঁ, মানসিক চাপ কমানো আর নিয়মিত ব্যায়াম করাও কিন্তু সমানভাবে জরুরি। বিশ্বাস করুন, এই ছোট ছোট পরিবর্তনগুলোই লম্বা সময়ে গিয়ে একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয়। তবে হ্যাঁ, এমন কিছু লক্ষণ বা রেড ফ্ল্যাগ আছে যেগুলো দেখা দিলে আর ঘরোয়া উপায়ের উপর ভরসা না করে সরাসরি একজন বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। চলুন সেই বিপদ সংকেতগুলো কি কি তা একবার চিনে নিই। যদি দেখেন যে এই সমস্যাটা ২ সপ্তাহের বেশি সময় ধরে চলছে, বা মলের সাথে রক্ত যাচ্ছে, অথবা পেটে খুব তীব্র ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু আর দেরি করা যাবে না। এছাড়াও যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার ওজন কমতে থাকে বা কোষ্ঠকাঠিন্যের সাথে জ্বর আর বমিও থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। এসব ক্ষেত্রে একদমই অবহেলা করা চলবে না। তো এই পুরো আলোচনা শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই। আমাদের হজম শক্তিকে ভালো রাখতে আর একটা সুস্থ জীবন যাপন করতে আজ থেকেই আমরা কোনো একটা ছোট কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস শুরু করতে পারি। সেটা হতে পারে শুধু ১ গ্লাস বাড়তি পানি পান করা, অথবা বিকেলে ১০ মিনিটের জন্য একটু হেঁটে আসা। শুরুটা ছোটই হোক, কিন্তু শুরুটা হোক আজ থেকেই।